শুয়ে পড়ুন। তুমি ঘুমোচ্ছ তুমি ঘুমে আদলে দুলিয়ে যাচ্ছ। মেয়েটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সে ধীরে ধীরে সত্য ঘুম ভাঙার মতো জেগে উঠে বসল এবং অবাক দৃষ্টিতে চারিদিকে তাকাতে তাকাতে বলল, আমি কোথায়? আমি কোথায়? পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি মেয়ে বলল, বাগানি, অমন করে চারদিক তাকাচ্ছ কেন? তোমার কি ভয় করছে? এই যে আমি রয়েছি, ভয় কি? আমার এখানে বড় ভয় করছে। চল বাড়ির ভিতরে যাই। চলো, যাচ্ছি। বলে শুয়ে থাকা মেয়েটাকে ধরে টেনে তুলল দাঁড়িয়ে থাকা মেয়েটা। আমার সর্বাঙ্গ অবশ হয়ে আছে, হাঁটবো কি? উঠে দাঁড়াতেই তো পা কাঁপছে। যাতে জোর পাও তার ব্যবস্থা করছি। দাঁড়িয়ে থাকা মেয়েটা অসুস্থ মেয়েটার সামনে পা থেকে মাথা পর্যন্ত মন্ত্র পাঠের সাথে হাত সঞ্চালন করতে লাগলো। এক একবার তার কপালে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে লাগলো। তারপর জিজ্ঞাসা করল, এখন সুস্থ লাগছে? হ্যাঁ, এখন আর আমাকে ধরতে হবে না, আমি নিজেই বেশ যেতে পারবো। তবে চলো। এখন কাউরুপিকে চিনতে পারলে? আমার কথায় আর অবিশ্বাস নেই তো? এসব গুপ্তবিদ্যা তুমি কোথায় শিখলে? তুমি পিশাচ সিদ্ধ, তোমার অসাধ্য কর্ম কিছুই নেই। সবই কাউরুপির মহিমা। তিনি দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন। সেই প্রমাণটা আজকে দেখলে। কাউরুপি কে? দেবতা? না, অপদেবতা। আমাদের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই আমরা নতুন নতুন গল্প আনার উৎসাহ পাই, আর আপনারাই পারেন আমাদের পরিবারকে আরও বড় করে তুলতে। তাই আমাদের প্রত্যেক গল্পে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। রাসবিহারী বাবুর বৈঠকে জানা যায় সুরেন্দ্রনাথ এবং সেলিনা দুজন পরস্পরকে ভালোবাসে এবং তারা বিয়ে করতে ইচ্ছুক। এই ঘটনার মাঝেই ডক্টর বেন্টউড জানান সুরেন্দ্রনাথের জীবনে খুব বড় একটা অঘটন আসতে চলেছে। এদিকে সেলিনার মনের কথা জানার পর মনে মনে ক্ষুব্ধ হয় তাদের বাড়ির প্রধান পরিচারিকা জুলেখা। সে কিছুতেই সুরেন্দ্রনাথের সাথে এই সম্পর্ক সেলিনা মেনে নিতে পারে। অনেকেই বলে জুলেখা নাকি খুব ভয়ঙ্কর, সে অনেক গুপ্ত বিদ্যাও জানে। আবার ডক্টর বেন্টউডও মনে মনে সেলিনার প্রতি ভালো মতোই দুর্বল। কাল প্রবাহে সবাই জানতে পারে রাসবিহারী বাবুর কাছে নাকি এক ধরনের মারণাস্ত্র রয়েছে, যার নাম বিষকৃতি। একটি বেতের সামনে সূচের ফলার মতন একটি অংশ, যার মধ্যে বিষ দেওয়া থাকে, এবং কয়েকদিনের মধ্যে তা চুরি হয়ে যায় রাসবিহারী বাবুর ঘরের ভিতর থেকে। আর ঠিক তার পর মুহূর্তে খুন হয় সুরেন্দ্রনাথ। গল্প যত এগোয় ততই দেখা যায় নতুন মুখ, অনেক নতুন ষড়যন্ত্র, অনেক নতুন সত্য। সন্দেহভাজন অনেকেই, কিন্তু খুনি কে? জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন কালজয়ী লেখক শ্রী পাঁচকড়িদের কলমে জীবন মৃত হত্যা রহস্য। গল্পের শেষে আপনাদের জন্য থাকছে একটি ছোট্ট প্রশ্ন। দেখা যাক কজন সঠিক উত্তর দিতে পারে। বালিগঞ্জের একটা সুসজ্জিত স্নিগ্ধ বাংলোর মধ্যে বসে চারজন লোক প্রচুর হাসি, বিদ্রূপ, কৌতুকে
গ্রীষ্মে স্তব্ধ এক সকাল অতিবাহিত করছে। তাদের একজনের নাম মিস্টার রাসবিহারী দত্ত। ইনি এই সুন্দর বাগান বাড়ির মালিক। বয়স 50, মাথার চুল অধিকাংশ সাদা। তার মুখ ও চোখের তীক্ষ্ণ দৃষ্টি দেখে সহজেই বোঝা যায় তিনি একজন উচ্চ শ্রেণীর বুদ্ধিমান ব্যক্তি। বাকি 3 জনের মধ্যে 2 জন দত্তমশাইয়ের ভাগ্নে। তাদের নাম অমরেন্দ্রনাথ মিত্র এবং সুরেন্দ্রনাথ বসু। দুজনেই সমবয়স্ক, বয়স 30 বছরের কাছাকাছি। আরেকজন সাহেব, নাম মিস্টার বেন্টুট, বয়স 40। এই বেন্টুট সাহেব একজন নামকরা চিকিৎসক। দত্ত সাহেব ও বেন্টুট দুজনের মধ্যে খুব বন্ধুত্ব। সময় পেলেই বেন্টুট দত্ত সাহেবের বাগান বাড়ি এসে প্রচুর চা, চুরুট ও বিস্কিট উপভোগ করেন। আজও চা, চুরুট, বিস্কুটের অভাব নেই। সুতরাং বাধা শূন্য গল্প স্রোত বয়ে চলেছে। অমরেন্দ্রনাথ একটা ইংরেজি খবরের কাগজ নিয়ে পড়ছিল। গল্প চলাকালীন সুরেন্দ্রনাথ এক দৃষ্টে বেন্টুটের মুখের ভাব এক মনে দেখছিল। বেন্টউডও একবার সুরেন্দ্রনাথের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছিলেন। বেন্টুট এইরকম বারবার তাকাতে সুরেন্দ্রনাথ মৃদু হেসে তাকে বলল, আচ্ছা, আপনি আমার মুখের দিকে এরকমভাবে বারবার তাকাচ্ছেন কেন? তুমি কি পামিস্ট্রি বিশ্বাস করো? না। কি বাজে কথা নিয়ে মত্ত হলে বেন্টুট? বেন্টুট সে কথায় কোনো উত্তর না দিয়ে অমরেন্দ্রর দিকে তাকিয়ে বললেন, তুমি কি পামিস্ট্রি বিশ্বাস করো? একদমই না। আপনি? আমি সর্বান্তকরণও বিশ্বাস করি। বলে বেন্টুট সাহেব নিজের চেয়ারটা টেনে নিয়ে সুরেন্দ্রনাথের সামনে বসলেন এবং সুরেন্দ্রনাথের ডান ও বাঁ হাতের রেখা মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। দেখে কিছুক্ষণ পরে বললেন, জীবন মৃত্যু, তোমার জীবনে জীবন মৃত্যু একটা প্রধান ঘটনা। সুরেন্দ্রনাথ, এ প্রহেলিকার অর্থ কি বলো দেখি? জীবন মৃত্যু? ডাক্তার সাহেব, আপনার এই অসঙ্গত কথার কোনো মানে খুঁজে পেলাম না। কিন্তু সহজে এর মানে হবে না। আমি তো আগেই বলেছি, এটা দুর্ভেদ্য প্রহেলিকা। জীবন মৃত্যু? বোধহয় আপনি পক্ষাঘাতের কথা বলছেন। ঠিক হলো না। তবে কি কোনো প্রকার মৃগী রোগ নাকি হে? না, তাও নয়। মিস্টার বেন্টুট, আপনি আপনার এই প্রহেলিকার অর্থ করতে পারেন, আমাদের সাধ্য নয়। না, আমি নিশ্চিত করে কিছুই বলতে পারি না। যা ঘটবার সম্ভাবনা তা আমি অনুভবে বুঝতে পেরেছি মাত্র। আপনি কি অনুমান করেছেন বলুন? আমাকে নিয়েই যখন এই অদ্ভুত প্রহেলিকার সৃষ্টি, এ সম্বন্ধে সমস্ত বিষয় জানতে চাওয়ার আমার সম্পূর্ণ অধিকার আছে। ভবিষ্যতের কথা যত অপ্রকাশিত থাকে ততই ভালো। তোমার অদৃষ্ট লিপি, জীবন থাকতে তোমার মৃত্যু যদি না, তুমি কি এ বিপদের হাত এড়াতে চাও? চাইলেই পারবো। পারো বই কি। যদি না তুমি জীবনে কখনো বিয়ে করো, তাহলে এ বিপদ নাও ঘটতে পারে। ঠিক বুঝতে পারলাম না। কখনো বিয়ে করো না। বেন্টউট দেখলেন কথাটা শুনে সুরেন্দ্রনাথের মুখ রক্তাভ হয়ে উঠল। কথাটা অবিশ্বাস করো না। আমি যা বললাম একান্ত অভ্রান্ত। আগে হলে আপনার এই উপদেশ মানতে পারতাম, এখন আর উপায় নেই। আমাকে বিয়ে করতেই হবে। গোপন করবার দরকার নেই। আমি একজনকে ভালোবেসেছি এবং তাকে বিয়ে করবার প্রতিশ্রুতি দিয়েছি। সুরেন্দ্রনাথের বিয়ে খুব তাড়াতাড়ি দিতে হবে। তাহলে তাড়াতাড়ি নিজে থেকে সুরেন্দ্রনাথের অদৃষ্টলিপি সফল হবে। সামান্য গণনার উপর নির্ভর করে চললে জীবন চলে না। সুরেন্দ্রনাথ, তুমি কাকে বিয়ে করবে মনস্থ করেছো আমি জানি, কিন্তু তুমি নিশ্চয়ই... সকলেই জানে মিস আমিনার সাথে সুরেন্দ্রনাথের বিয়ের কথা হচ্ছে। তাই নাকি সুরেন্দ্রনাথ? তুমি কি মিস আমিনাকে প্রতিশ্রুতি দিয়েছো? সত্যি বলো। না, মিস আমিনা নয়, মিস সেলিনাকে আমি প্রতিশ্রুতি দিয়েছি। কথাটা শুনে অমরেন্দ্রনাথের মুখ একেবারে অন্ধকার হয়ে গেল। বেন্টুটের এবং দত্ত সাহেবেরও তাই হলো। তুমি প্রতিশ্রুত হয়েছ ঠিকই,
কিন্তু তোমার প্রতিশ্রুতিতে খুব একটা কিছু যায় আসে না। মিস আমিনাকেই তুমি বিয়ে করবে। সে সম্বন্ধে আমি তোমার পরামর্শ চাই না। আমি আমার ইচ্ছা মতো চলব। অনেকের অনেক রকম ইচ্ছে হয়, কিন্তু ফল হয় বিপরীত। তুমি মিস সেলিনাকে এখন থেকে ভুলতে আরম্ভ করো। এ বিষয়ে তোমার কাছে আমি কোনো উপদেশ চাই না। কি আপদ, তোমাদের যে লঘুগুরু জ্ঞান নেই। আমার ঘরে বসে আমারই সামনে বসে এইসব কথা নিয়ে তর্ক করা বুদ্ধিমানের কাজ না। বিশেষত এখানে আমার বন্ধু রয়েছেন, ইনিই বা কি মনে করবেন? মনে হয় আর আমি খুব বেশিক্ষণ বন্ধু থাকবো না। যে কথা আমি প্রকাশ করব মনে করেছি, তাতে আমি বন্ধুর পরিবর্তে নিজে থেকেই একজন ঘোরতর শত্রুতে পরিণত হব। আপনি এই কথা বলছেন কেন? কেন বলছি? একটা কারণ আছে। তবে তুমি সেলিনাকে ভালোবাসো এবং তোমার একান্ত ইচ্ছা তুমি তাকে বিয়ে করো, তাই তো? হ্যাঁ, আমি তাকে ভালোবাসি, কিন্তু সে কথা কেন? আপনি কি বলছিলেন বলুন। তোমার ভাবগতিক দেখে, কথাবার্তা শুনে আমি বলতে পারি সেলিনাকে তুমিও খুব ভালোবাসো, তাই তো অমরেন্দ্রনাথ? হ্যাঁ, তা বটে। আমার বিবেচনায় কথাটা খুব ভালো বলে মনে হয় না যে একজন... কথাটা তো ভালোই নয়। কোনো ভদ্রবাড়ির মেয়ের নাম নিয়ে বৈঠকখানা ঘরে এরকম আলোচনা করা খুবই গর্হিত কাজ। মিস্টার দত্ত, আপনি আর এক মুহূর্ত অপেক্ষা করুন। মিস সেলিনা সম্বন্ধে আমাদের তিনজনের মধ্যে কার কিরকম মনোভাব সেটা আমরা পরস্পর যাতে ঠিক বুঝতে পারি সেই বিষয়ে। মিস সেলিনার কথায় আপনার কোনো প্রয়োজন নেই। খুব প্রয়োজন আছে, কারণ আমিও সেলিনাকে ভালোবাসি। আপনিও সেলিনাকে? এ কখনোই সম্ভব নয়, কারণ... সুরেন্দ্রনাথ, কারণ দেখাতে ব্যস্ত হতে হবে না। কারণটা আমি নিজে জানি। আমার বয়স হয়েছে তো, 2-1 গেছি করে চুলও সাদা হতে আরম্ভ করেছে। সেলিনার মতো যুবতী সুন্দরীর জন্য যে আমি সম্পূর্ণ অযোগ্য তা আমি জানি। কিন্তু তোমাদের তো বয়স আছে, রূপ আছে, গুণ আছে, সুখ সৌভাগ্য তোমাদের অনুকূল। এসব বিষয়ে তোমাদের অদৃষ্টই যে আগে সুপ্রসন্ন হবে একথা কে অস্বীকার করবে? তবুও দেখা যাক কে জয়ী হয়। বেশ, আপনি সুরেন্দ্রনাথের ভবিষ্যৎ গণনা করেছেন। ভবিষ্যতে আমার কি হবে বলুন দেখি? এখন থাক, আজ এ বিষয় নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। সেলিনা যেরকম রূপবতী তাতে সে আমাদের তিনজনের তো দূরের কথা, সহস্রের অনুরাগ আকর্ষণ করতে পারে। এজন্য আমরাও কেউ কাউকে দোষী বলতে পারি না। মিস সেলিনার অপরিসীম সৌন্দর্যই আমাদের এ অন্ধ উন্মত্ততার একমাত্র কারণ। ঘটনাটা তোমাদেরকে এখন থেকেই বুঝিয়ে দিয়ে সতর্ক করবার জন্যই এই প্রসঙ্গটা তুলেছিলাম। বেশ, এখন থেকেই আমরা তিনজনে সেলিনার জন্য প্রাণপণে চেষ্টা করব। যার প্রতি সে প্রসন্ন হবে সেই সেলিনাকে লাভ করবে। থাক, ওসব কথায় আর কোনো প্রয়োজন নেই। বেনফুড, আমি তোমাকে আজ একটা নতুন জিনিস দেখাবো। এই বলে দত্তমশাই উঠে দাঁড়ালেন। তার পাশের দেওয়ালে অনেকগুলি অস্ত্র ঝোলানো ছিল। ওইসব অস্ত্র শহরে খুব একটা দেখতে পাওয়া যায় না। পার্বত্য অসভ্য জাতিরা এইসব অস্ত্রের ব্যবহার করে। তার মধ্যে থেকে একটা বেছে নিয়ে তিনি টেবিলের উপর রাখলেন। ছোট নাগপুর থেকে আমি ভয়ানক অস্ত্রটা সংগ্রহ করে আনি। এতে ভয়ানকের তো কিছুই দেখছি না, বলে বেন্টুট সেই অস্ত্রটি নেওয়ার জন্য হাত বাড়ালেন। মিস্টার দত্ত তাড়াতাড়ি সেটা টেবিল থেকে তুলে নিয়ে বললেন, হাত দেবেন না, বড় সাংঘাতিক। হাতে একটু বিঁধলে আর উপায় নেই। সেই মুহূর্তে জীবনলীলা শেষ হয়ে যাবে। এর ভেতরে বিষ আছে। বিষ? বলেন কি? বলে বেন্টুট চকিত হয়ে একটু সরে বসলেন। বললেন, কই, আমি তো এরকম অস্ত্র আর কখনো দেখিনি। এটা মামার অমূল্য সম্পত্তি। মনে করলে এই নিরীহ অস্ত্রটার সম্বন্ধে গুনে গুনে 50টা লোমহর্ষণ গল্প বলতে পারেন। নিরীহ? এমন কথা মুখে এনো না। দেখুন মিস্টার পেনফুড, এর ভেতরে এখনো বিষ আছে। গোক্রু সাপের বিষের মতো এই বিষ বড় ভয়ানক। আপনি যদি মুখের দিকটা একটু চেপে ধরেন, এই মুহূর্তেই আপনার মৃত্যু হবে। অমরেন্দ্র দেখল
বেন্টুটের চোখ একেবারে অত্যন্ত জ্বলে উঠল। বেন্টুট অতি সন্তর্পণে ধীর হাতে সেই বিষাক্ত অস্ত্র উল্টে পাল্টে দেখতে লাগলেন। সেই বিষাক্ত অস্ত্রটা 1 হাত দীর্ঘ, দেখতে অনেকটা কাঁচা বেতের মতো, কিন্তু বেত নয়, কোনো গাছের ডালের মতো শক্ত। 2 মুখ ছোট বড় চুনির পান্নায় খচিত, সোনা দিয়ে বাঁধানো। মোটামুটি কারুকার্যের শিল্প চাতুর্যের তেমন কোনো বিশেষ পরিচয় পাওয়া যায় না। আপনি এই অদ্ভুত অস্ত্র কেমন করে সংগ্রহ করলেন? অনেক কষ্টে সংগ্রহ হয়েছে বুঝলেন। ছোটনাগপুরের কোল জাতিদের যে প্রধান মালকি, তার কাছে ছিল এটা। তাদের সমাজের মধ্যে মালকি হলো হর্তাকর্তা বিধাতা। তারাই অস্ত্রকে চালেনা দেশম বলে থাকে। তবে আমি নিজের নাম রেখেছি বিষ গুপ্তি। এই দেখুন না, এটা অনেকটা গুপ্তি ছড়ি ধরনের তৈরি। এই বলে দত্তমশাই সেই বিষ গুপ্তির গোড়ার দিকে একটা সুন্দর নীল পাথরের উপর যেই আঙুল দিয়ে একটু চাপ দিলেন, অমনি সেটার উপর থেকে সাপের জিভের মতো একটা ক্ষুদ্র ও তীক্ষ্ণ সূচের ফলা বেরোল। ছেড়ে দিতেই সেটা তৎক্ষণাৎ ভিতরে ঢুকে গেল। ওই সূচের মাথাটা বোধ হয় বিষাক্ত। আপনি যা মনে করছেন তা ঠিক নয়। এই গুপ্তির ভেতরে বিষ আছে। যে সূচটা বের হতে দেখলেন, ওটা ফাঁপা। ওপরের এই নীল পাথরখানা টিপে ধরলে বিষ ভেতর থেকে সূচের মুখে নেমে আসে। এই বলে বিষ গুপ্তি আবার যথাস্থানে রাখলেন। এই বিষগুপ্তির মারাত্মক গুণটা এখন আর নেই, তাহলে আপনি আর এমনভাবে বাইরে ফেলে রাখতেন না, তাই তো মামা? হ্যাঁ, অনেক দিন থেকে এটা আমার কাছে আছে। ভেতরের বিষটা একেবারে শুকিয়ে যাওয়াই সম্ভব, তবে সম্পূর্ণ বিশ্বাস করা যায় না। যদি বিশ্বাস করতে না পারেন, তবে ওটা এমনভাবে বাইরে ফেলে রাখা আপনার ঠিক নয়। এসব সাংঘাতিক অস্ত্র খুব সাবধানে রাখাই ভালো। ওই বিষ গুপ্তি নিয়ে হয়তো কোনো একদিন একটা ভয়ানক বিপদ ঘটে যেতে পারে। কি বিপদ? বিপদ আর কি হবে? আজ কত বছর ধরে এখানেই তো রয়েছে, কে আর ওতে হাত দিতে যাবে? ডাক্তার বেন্টুট কিছু বললেন না। অত্যন্ত চিন্তিতভাবে সেই বিষ গুপ্তির দিকে বারবার দেখতে লাগলেন। দত্ত সাহেবের বাড়ির কিছু দূরে আরেকটি দোতলা অট্টালিকা, পরিষ্কার পরিচ্ছন্নতায় এবং মনোহারিত্বে অতি সহজে সকলের দৃষ্টি আকর্ষণ করে। মিসেস মার্শন এই বাড়িতে বাস করেন। তাঁর স্বামী জীবিত নেই। তিনি একমাত্র মেয়েকে নিয়ে এইখানে আজ প্রায় 7 বছর বাস করছেন। মেয়ের নাম সেলিনা। তাদের বাড়িতে এক পরিচারিকা আছে, তার নাম জুলেখা। জুলেখা কৃষাঙ্গী এবং কিছু দীর্ঘাঙ্গী। বয়স 30 বছর। দেখতে নিতান্ত মন্দ না হলেও তাতে যেন কি একটা ভীষণতার ছায়া সব সময় লেগে রয়েছে। কালো চোখের দৃষ্টি দীপ্ত উল্কার মতো অত্যন্ত উজ্জ্বল, সচরাচর তেমন দেখতে পাওয়া যায় না। সে দৃষ্টিতে যেন এক বৈদ্যুতিক প্রবাহ মিশে আছে এবং তীক্ষ্ণ তীরের মতো তা বিদ্ধ করে। মিসেস মার্শন ছোটনাগপুর থেকে কোল জাতীয় অনেক কুলি সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে কয়েকজন স্ত্রীলোকও ছিল। স্ত্রীলোকদের মধ্যে এই জুলেখা এখন অবশিষ্ট আছে। জুলেখা সংসারের কাজকর্ম করত এবং অল্প সময়ের মধ্যে তাদের উপরে প্রভুত্ব বিস্তার করেছিল। জুলেখার উপর মিসেস মার্শনের অনন্ত বিশ্বাস। বিশেষত সে সেলিনাকে নিজের হাতে মানুষ করেছে। সেলিনার সাথে তার খুব ভাব। জুলেখা জাতিতে খাড়িয়া। ছোটনাগপুরের অসভ্যদের মধ্যে এই রকম একটা ধারণা অত্যন্ত প্রবল যে খাড়িয়া জাতি অনেক মন্ত্রৌষধি জানে, তারা জাদু জানে, আর এমন অনেক দ্রব্যগুণ জানে যাতে মরা মানুষ বাঁচে এবং বাঁচা মানুষ মরে। জুলেখাও কিছু কিছু জানে। সেলিনার বয়স 18-র কাছে। অতিশয় সুন্দরী, পূর্ণ যৌবন সমাগমে তার সর্বাঙ্গ পরিপুষ্ট। চলনে ফিরতে উঠতে বসতে তার সেই লাবণ্যের একটা তরঙ্গ ওঠে।
আর এর জন্যই সেদিন দত্ত সাহেবের বাংলোয় বসে চা চুরুটে মনোসংযোগ করতে না পেরে তিনটে প্রাণী একটা ঝগড়ার সূত্রপাত করেছিল। সেই তিনজনের মধ্যে যে কে সেলিনার মনে নিজের জায়গা অধিকার করতে পেরেছিল তা না বলা গেলেও জুলেখা যে সে স্থান ভালো করেই দখল করতে পেরেছিল তা নিশ্চিত। জুলেখা নিজ জন্মভূমির ভূত প্রেত ডাক ডাকিনী প্রভৃতি অলৌকিক ঘটনা বলিতে সেলিনার মস্তিষ্ক পরিপূর্ণ করে তুলেছিল। জুলেখার মুখে যা শুনত সেলিনা তা আবার সুরেন্দ্রনাথের কাছে গল্প করত। সুরেন্দ্রনাথ হেসে উড়িয়ে দিত এবং এই অন্ধবিশ্বাসের জন্য সেলিনাকে মৃদু তিরস্কারও করত। জুলেখাও সেলিনার মনের কথা বুঝতে পারত এবং তার বিরুদ্ধে দণ্ডায়মান সুরেন্দ্রনাথকে সে আন্তরিকভাবে ঘৃণা করত। একদিন দুপুরে দোতলায় বারান্দায় বসে জুলেখা সেলিনার চুল ঠিক করে দিচ্ছিল। সেখানে আর কেউ ছিল না। সেলিনা চুপ করে বসেছিল এবং তার একরাশ চুল নিয়ে জুলেখা অস্থির। সেলিনা বারবার সুরেন্দ্রনাথের বাড়ির ছাদের দিকে তাকিয়ে দেখছিল। জুলেখা সেই দিকে নজর দিয়ে আর থাকতে পারল না, বলল, সুরেন্দ্রনাথের জন্য তুমি পাগল হবে দেখছি। ওহ, সুরেন্দ্রনাথের জন্যই আমি পাগল হয়েছি। কথাটা শুনে জুলেখার চোখ তীব্রভাবে জ্বলে উঠল এবং নিজেদের ভাষায় সুরেন্দ্রনাথের উপর দুই একটা কটু শব্দ বর্ষণ করল। সেলিনা বোধহয় তা বুঝতে পেরেছিল। জুলেখা, চুপ কর, ভালো হচ্ছে না। তার নামে এমন জ্বলে উঠিস কেন? কেন? সে আমার হাত থেকে তোমাকে কেড়ে নেবে আর আমি চুপ করে বসে থাকবো? হ্যাঁ, কখনোই না। আমি যদি অন্য কাউকে বিয়ে করি তাহলেও তো আমি তোর হাত ছাড়া হয়ে যাব। তার কি দোষ? তোর ইচ্ছা এ জন্মে আমার বিয়ে না হোক, তাই না? তা কেন? তুমি আর যাকে ইচ্ছে শাদি করো, আমার তাতে এক তিলও আপত্তি নেই। কিন্তু ওই বেয়াদব সুরেন্দ্রনাথকে কিছুতেই শাদি করতে পারবে না। সে আমার চক্ষুশূল। কেন? তিনি তোর কাউরূপী সিঙ্গিবঙ্গা বিশ্বাস করেন না বলে? দিনের বেলা সিঙ্গিবঙ্গার নাম করলে আসে যায় না, কিন্তু রাত্রে ও নাম মুখে আনতে নেই। যখন আমার ভালো করে জ্ঞান হয়নি, একদিন সন্ধ্যার সময় একা ওই সিঙ্গিবঙ্গার নাম। রাখ, তোর গল্প রাখ। ওসব কথা আর আমার কাছে তুলিস না, আমার বড় ভয় করে। সিঙ্গিবঙ্গার নামে সবাইকে ডর করতে হয়। তোমার সুরেন সিঙ্গিবঙ্গা মানে না, আমাকে মানে না। দেখি সে কেমন করে তোমাকে বিয়ে করে। নিশ্চয়ই বিয়ে হবে। তোমার মারও মত নেই? সে আমি বুঝবো। আমি যদি মাকে বলি, মা কি আমার কথায় অমত করবেন? যে আমার চক্ষুশূল, যাকে আমি একেবারেই দেখতে পারি না, তুমি তাকে কেন বিয়ে করবে? তুই দেখতে পারিস কি না সে কথায় আমার কোনো প্রয়োজন নেই। আমার পছন্দে আমি বিয়ে করব। তুই কি আমায় অমরেন্দ্রনাথকে বিয়ে করতে বলিস? সুরেন্দ্রনাথের সঙ্গে তার তুলনা দেখলে তিনি তো কাউরূপী সিঙ্গিবঙ্গাকে আরও বেশি অবিশ্বাস করেন। না, অমরেন্দ্রনাথকে কেন বিয়ে করবে? তবে কি ডাক্তার বেন্টুডকে বিয়ে করতে বলবি নাকি? এমন অদ্ভুত লোক আর কখনো দেখিনি। বড় চমৎকার লোক, ভালো লোক, এবং লোকটা বড় ধার্মিক। আমার তো তা মনে হয় না। আমি তাকে অত্যন্ত ঘৃণা করি। কিন্তু তিনি তোমায় অত্যন্ত ভালোবাসেন। আমি তার মুখে সে কথা অনেকবারই শুনেছি। তোর এত টান দেখে মনে হয় বেন্টুড তোকে কোনো মন্ত্রে একেবারে জাদু করে ফেলেছেন। তুই তাকে এত ভয় পাস কেন? জুলেখা কাউকে ভয় পাওয়ার মেয়ে নয়। আমাকে মন্ত্রে জাদু করা দুপাটি দাঁতের কাজ নয়। জুলেখার গুণ তোমার জানা আছে। সে বেন্টুডকে 7 ঘাটের জল খাইয়ে আনতে পারি। হ্যাঁ, যাই হোক, তোমায় এখনই হোক আর 2 দিন পরেই হোক, বেন্টুডকেই বিয়ে করতে হবে, করতেই হবে। বিষ খেয়ে মরতে হয় তাও ভালো, বেন্টুডকে আমার ছায়া স্পর্শ করতে দেব না। বিয়ে তো দূরের কথা, আমি সুরেন্দ্রনাথকে হৃদয় সমর্পণ করেছি। জুলেখা বেঁচে থাকতে সুরেন্দ্রনাথকে তুমি কখনোই পাবে না। কে বলল? তোর কাউরূপী না সিঙ্গিবঙ্গা? দুজনের একজন। আমি তোর ওই দুজনের একজনকেও বিশ্বাস করি না।
আমি সুরেন্দ্রনাথের মুখে শুনেছি ওসব মূর্খ লোকের কুসংস্কার। মুখ সামলে কথা বলো সেলিনা। ডাক্তার সাহেব তোর কাউরূপীকে খুব বিশ্বাস করে না? সে কথা আমি জানি না, কিন্তু সেলিনা, যদি আমাদের কাউরূপী সত্যি হয়, কখনোই সুরেন্দ্রনাথের সঙ্গে তোমার বিয়ে হবে না। বেশ, পরে দেখা যাবে, কিন্তু এখন আশানুল্লাহ। তখনই শীর্ণকায় আশানুল্লাহ দৌড়ে এসে উপস্থিত হল। তার বয়স 30 বছর, কিন্তু তাকে দেখতে 15 বছরের বালকের মতো। যেমন মেটে তেমন নরকঙ্কালের মতো চেহারা, মুখে দাড়ি গোঁফের চিহ্ন মাত্র নেই, পরনে অতি জীর্ণ শতচ্ছিন্ন একটি মলিন বস্ত্র। সেই আশানুল্লাহকে সেলিনা অনেক সময় অনেক অনুগ্রহ করত। কোনো দিন সে খেতে না পেলে সেলিনা তাকে খেতে দিত, কখনো বা কিছু পয়সা দিয়ে সাহায্য করত। সেজন্য সে সেলিনার খুব বাধ্য ছিল, কিন্তু জুলেখাকে সে বাঘের মতো ভয় করত। আজ কেমন আছিস আশানুল্লাহ? কোনো অসুখ হয়নি তো? না মা, বেশ ভালো আছি। আজ একটা বড় মজা হয়েছে। পথে আজ হুজুর সুরেন্দ্রনাথের সাথে দেখা হয়েছিল। তিনি আমাকে আজ একটা টাকা দিয়েছেন। হ্যাঁ, তিনি বড় দয়ালু লোক, আমি তা জানি। টাকাটা দিল কেন? তিনি আমাকে আপনার কথা জিজ্ঞাসা করলেন। আমি বললাম ভালো আছে, আর তিনি একটা টাকা বার করে আমাকে দিলেন। যাক, ওসব বাজে কথায় কাজ নেই, তুই এখন যা। বলে সেলিনা সেখান থেকে দ্রুত নিজের ঘরের দিকে চলে গেল। জুলেখা আশানুল্লাহকে একা পেয়ে তার কানের কাছে মুখ নিয়ে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল, ডাক্তার সাহেব আর কি বললেন? চালেনা দেশম। শুনে জুলেখা চমকে উঠল। তার আপাদমস্তক কেঁপে উঠেছে। সে অবাক হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আশানুল্লাহর দিকে একবার তাকিয়ে দেখল। কি হয়েছে? আমার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে দেখ। ভয়ে ভয়ে নিতান্ত অনিচ্ছায় আশানুল্লাহ জুলেখার চোখের দিকে তাকালো। জুলেখা স্থির দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে তার মুখের কাছে 2-3 বার 2 হাত বাঁকিয়ে সঞ্চালন করে অনুচ্চ স্বরে একটা কি মন্ত্র পাঠ করল। হঠাৎ দারুণ ঘুম এসে আশানুল্লাহকে একেবারে আচ্ছন্ন করে দিল এবং ক্রমে তার চোখ বন্ধ, সংজ্ঞা বিলুপ্ত ও মন জুলেখার বশীভূত হল। চালিনা দেশম এখন কোথায় আছি? ঠিক করে বল। দত্ত সাহেবের বাড়িতে, বাংলো ঘরের ভিতর আছে। ঘরের ভিতরে কোথায় আছি? দেওয়ালের গায়ে। তুমি এখন সেই বাংলোর ভিতরে যাও। এসেছি। ওখানে আর কেউ আছে? কেউ না। চালিনা দেশম কিরকম দেখতে? সবুজ রং, 1 হাত লম্বা, মোটা বেতের মতো দেখতে, সোনা দিয়ে বাঁধানো, দামি চুনি পান্নার কাজ করা। জুলেখা ধীরে ধীরে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে একবার আশানুল্লাহর কপাল স্পর্শ করল। চালিনা দেশমের ভেতরে কি আছে দেখো। আমি তোমার কাছে ওর ভেতরের কথা জানতে চাই। ভিতরে একটা সরু রূপোর নল আছে। নলের মুখের কাছে লোহার একটা খুব সরু সূঁচ আছে। সূঁচটা ফাঁপা। সেই রূপার নলের ভিতরে কোন বিষ আছে? না। ঠিক করে বলো। বিষ শুকিয়ে গেছে। সূচের ভিতরে বিষ আছে? না, বিষ শুকিয়ে গেছে। এমন সময় কারোর পায়ের শব্দ পেয়ে জুলেখা চকিত হল এবং আশানুল্লাহর মুখের উপরে তাড়াতাড়ি 2 বার 2 হাত সঞ্চালন করে তাকে প্রকৃতিস্থ করল। আশানুল্লাহ সদ্য ঘুম থেকে ওঠার মতো 2 হাত চোখে ডলতে ডলতে চারিদিকে তাকাতে লাগল এবং সামনে জুলেখাকে দেখে খুব অবাক হল। তোমায় আমি সিঙ্গিবঙ্গার জাদু করেছিলাম। চালিনা দেশমের যা কিছু খবর আমি তোমার মুখ থেকে বার করে নিয়েছি। চালেনা দেশম? না, আমি তো তার কিছু জানি না। ডাক্তার সাহেবের মুখে আমি শুধু নামটাই শুনেছি। এই কিছুক্ষণ হলো আমি রাস্তা দিয়ে হাঁটছি, এমন সময় ডাক্তার সাহেবের সঙ্গে দেখা হলো। তিনি আমায় ডেকে বললেন, তুই কি এখন সেলিনা বিবির কাছে যাচ্ছিস?
আমি বললাম হ্যাঁ। তিনি বললেন, তাহলে তুই একবার জুলেখার সঙ্গে দেখা করে বলিস ডাক্তার সাহেব বলে দিয়েছেন চলো না দেশম। তা আমি জানি। আমি সিঙ্গিবঙ্গার মারফত তোমার আত্মাকে দত্ত সাহেবের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। চালেনা দেশমের কথা আমি তোমার মুখে সব শুনেছি। না খেতে পেয়ে মরে যাব, তবু আর আমি তোমার সামনে আসবো না। আমি জানি তুমি ভূত প্রেত ডাইনি জাদু নিয়ে কোনোদিন আমাকে মেরে ফেলবে। আমার একটু একটু মনে পড়ছে, এখন তুমি আমাকে তোমার দিকে তাকাতে বলে আমার মুখের দিকে চেয়ে রইলে। তখনই আমার মনের ভিতর কি যেন কিরকম হতে লাগলো। যাও, রান্নাঘরের কোণে তোমার জন্য কিছু খানা রেখে এসেছি, গিয়ে খেয়ে এসো। খাবারের নামে আনন্দে আশানুল্লার চোখ বিস্ফারিত এবং জিভ সরস। তার শুকনো ঠোঁট দুটোর মধ্যে দিয়ে অনেকগুলি দাঁত বিকশিত হল। আশানুল্লাহ ছুটে চলে গেল। জুলেখার কাছ থেকে পালিয়ে সেলিনা নিচে নেমে এসেছিল। দেখল সুরেন্দ্রনাথ আসছে। সুরেন্দ্রনাথকে দেখে সেলিনা ছুটে গিয়ে তার হাত ধরল। সুরেন্দ্র তার কপাল থেকে ঝুলতে থাকা চুলগুলো সরাতে সরাতে প্রেমপূর্ণ কণ্ঠে বলল, সেলিনা, তুমি কেমন আছো? ভালো নয়, জুলেখা আমাকে অত্যন্ত বিব্রত করে তুলেছে। চলো আমরা উপরের ঘরে গিয়ে বসি। সুরেন্দ্রনাথ ও সেলিনা দুতলার একটি ঘরে গিয়ে বসল। যাতে জুলেখার একটু শাসন হয় আমি তোমার মাকে বলে সে চেষ্টা করব। আর আমি তোমার মায়ের কাছে কোনো কথা গোপন করব না। আজ আমি তার কাছে আমাদের গভীর প্রণয়ের কথা প্রকাশ করব, যাতে তিনি তোমার সাথে আমার বিয়ে দেন। নিজেই তার কাছে প্রস্তাব করে দেখব যে তিনি কি বলেন। সম্মত হন তো ভালো, তাহলে জুলেখার হাত থেকে তুমিও মুক্তি পাবে। যদি না সম্মত হন? না হবার কারণ তো কিছুই দেখছি না। জুলেখার ভিতরে রয়েছে। জুলেখা কি করবে? এতে তো তার কোনো হাত নেই। খুব আছে। জুলেখা কখনোই আমার মাকে সম্মত হতে দেবে না। বিশেষত মা জুলেখাকে বড় ভয় করেন। জুলেখাকে তোমার মা ভয় করেন নাকি? এ কেমন কথা হলো? জুলেখা তো তোমাদের দাসী। জুলেখা বড় সহজ মেয়ে নয়, সে অনেক গুপ্তবিদ্যা জানে। ওসব ভুল, একটা ঘোর কুসংস্কার। তোমার উপরে জুলেখার বড় রাগ। দেখো, তার রাগে আমার কিছু যায় আসে না। তার মতো 100টা জুলেখার রাগে আমার কিছুই হবে না। কিন্তু তার সঙ্গদোষে তোমার মতিগতির ক্রমশ অধঃপতন ঘটছে দেখে আমি বড়ই উদ্বিগ্ন হচ্ছি। যেমন করে পারি আমি তার হাত থেকে তোমাকে মুক্ত করব। দেখি জুলেখা কি করে আমাদের বিয়েতে বাধা দেবে। তোমার মা নিশ্চয়ই এসব গুরুতর বিষয়ে একজন অশিক্ষিত কুলি রমণীর পরামর্শ নিয়ে কোনো কাজ করবেন না। জুলেখার অমতে মা বোধহয় কিছুতেই মত দিতে পারবেন না। কেবল তোমার মা নন, তুমিও জুলেখাকে যথেষ্ট ভয় করো দেখছি। যাই হোক, আজ আমি নিজেই তোমার মায়ের কাছে আমাদের বিয়ের প্রস্তাব করব। দেখি তিনি কি বলেন, তারপর আমি জুলেখাকে বুঝবো। আজ তুমি মার কাছে আমাদের বিয়ের প্রস্তাব করবার জন্য হঠাৎ ব্যগ্র হচ্ছ কেন, বুঝতে পারলাম না। কেবল অমর দাদার জন্য আমি এই কথা এতদিন প্রকাশ করতে সাহস পাইনি। অনেকদিন থেকেই তিনি তোমাকে ভালোবাসেন। পাছে নিজেদের ভিতরে একটা বিবাদের সূত্রপাত হয়, এই ভয়েই আমি এতদিন আমাদের প্রণয় গোপন করে আসছিলাম। কিন্তু প্রসঙ্গক্রমে কাল সব আমার মুখ দিয়েই প্রকাশ হয়ে গেছে। হয়তো আজ অমর দাদাও একবার তোমার মত জানতে আসবেন। আমি তো তাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তা জানি, কিন্তু তিনি তো জানেন না। যখন তিনি তোমার কাছে এই কথা শুনবেন, তখন তিনি স্বেচ্ছায় এই বিয়ের সংকল্প ত্যাগ করবেন। আর তাতে আমাদেরও পরস্পর বিবাদ ঘটবার সম্ভাবনা থাকবে না। তুমি কি তাকে ভয় করো? হ্যাঁ, আমার নিজের জন্য নয়, আমাদের পরস্পরের মধ্যে যদি একটা মনোমালিন্য ঘটে তাহলে মামা অত্যন্ত মনক্ষুণ্ণ হবেন। কিন্তু কাল তোমার কথা নিয়ে তার সাথে আমার অনেক বচসা হয়েছে। বেন্টুড সেই বচসার একমাত্র কারণ। বেন্টুড? ডাক্তার?
হ্যাঁ, তিনিও তোমার রূপে মুগ্ধ। আমি তো জানি, তাকে ভালোবাসা দূরে থাক, সাপের চোখের মতো তার চোখ দুটো কেমন একরকম ভীষণ শীতল। তাকে দেখলেই আমার বড় ভয় করে। জুলেখার বড় ইচ্ছে যে ডাক্তার বেন্টুডের সঙ্গে আমার বিয়ে হয়। মরুক তোমার জুলেখা, এসব কথায় তার দরকার কি? তার নিজের কি কোনো আর কাজ নেই? তারা দুজনে যে ঘরে কথা বলছিল সেখান থেকে বাড়ির সামনের পথ এবং গেট দুটোই দেখা যায়। দুজনে দেখল 2 হাত উপরে তুলে জুলেখা রাস্তার দিকে দৌড়ে যাচ্ছে। তার মুখ চোখের ভাব কেমন অস্থির। সে ছুটে গিয়ে গেটের সামনে দাঁড়ায় এবং 2 হাত প্রসারিত করে উচ্চ কণ্ঠে বলতে লাগলো, নিশ্চয়ই বেন্টুর এখানে আসবেন। যখনই জুলেখা ওইখানে দাঁড়িয়ে এরকম ব্যাকুলভাবে কাউরুপি কাউরুপি বলে চিৎকার করে, দেখতে না দেখতে ডাক্তার বেন্টুড এসে উপস্থিত হন। এর অর্থ কি? তোমার কথাটা ঠিক আমি বুঝতে পারলাম না। জুলেখা ও বেন্টুডের মধ্যে কোনো একটা যোগাযোগ আছে। যখনই বেন্টুড আমাদের বাড়ির দিকে আসেন, জুলেখা তা আগে থেকেই জানতে পারে। এই প্রমাণ দেখো না, এখনই বেন্টুডের আবির্ভাব হবে। সেলিনার কথা শেষ হতে না হতে বেন্টুড সাহেব গেটের সামনে দেখা দিলেন। জুলেখা তাঁর পায়ের কাছে ব্যাকুলভাবে লুটিয়ে পড়ল। বেন্টুড তাকে ধরে তুললেন এবং রাস্তায় বেরিয়ে যেতে আঙুল দিয়ে নির্দেশ করলেন। জুলেখা বেরিয়ে গেল। মিস্টার বেন্টুড রুমালে মুখ মুছতে মুছতে সেলিনার সামনে এসে উপস্থিত হলেন। তোমার মা কেমন আছেন? ভালো আছেন। আপনি কি এখন তার সঙ্গে দেখা করতে এসেছেন? কেবল তোমার মার সঙ্গে দেখা করতে আসিনি, তোমার সঙ্গে এবং এই ভদ্রলোকের সঙ্গেও সাক্ষাৎ করবার আমার বিশেষ প্রয়োজন আছে। এখানে আমার সাথে আপনার এমন কি প্রয়োজন? তাই যদি হয় আপনি অনায়াসে আমাদের বাড়ি যেতে পারেন। তোমার যে এখানে দেখা পাবো তা আমি আগে থেকেই জানতাম, সুতরাং তোমাদের বাড়িতে যাওয়ার জন্য অতিরিক্ত কষ্ট স্বীকারে কোনো প্রয়োজন দেখলাম না। আমি যে এই সময় এখানে থাকবো তা আপনি কি করে জানতে পারলেন? কাল তোমাদের বাংলো ঘরে বসে যেসব কথাবার্তা হয়েছিল তাতে আমি এই অনুমানটা সহজেই করতে পেরেছি। যাই হোক সুরেন্দ্রনাথ, দেখি জয়শ্রী কার অনুকূল হলো। কথাটার অর্থ সেলিনা বুঝতে পারল না। অবাক দৃষ্টিতে সে একবার বেন্টুড, একবার সুরেন্দ্রনাথের মুখের দিকে তাকাতে লাগল। দেখল বেন্টুড সাহেব বিদ্রুপ ব্যঞ্জক ভ্রুকুটি করে সুরেন্দ্রনাথের দিকে তাকিয়ে আছেন। রাগে সুরেন্দ্রনাথের চোখ জ্বলছে। সে অতি কষ্টে ক্রোধ সম্বরণের চেষ্টা করছে। পাছে কিছু একটা ঘটে যায়, তাই সেলিনা কথা ঘুরিয়ে দেয়। আপনারা বসুন, আমি মাকে ডেকে আনছি। এই বলে সেলিনা দ্রুত সেখান থেকে চলে গেল। একটু পরেই মাকে সঙ্গে নিয়ে ফিরে আসলো এবং নিজে সেখান থেকে চলে যাওয়ার উপক্রম করল। বেন্টুড বাধা দিয়ে বললেন, মিস সেলিনা, একটু অপেক্ষা করো, তোমার মার কাছে তোমার সম্বন্ধেই আমার একটা কথা আছে। কথাটা কি সেলিনা বুঝতে পারল। তার মুখ মলিন হয়ে গেল। সেলিনার মাকে সম্বোধন করে বেন্টুড বললেন, দেখুন, এতদিন আপনাদের বাড়িতে আমি যাতায়াত করেছি, এর ভিতরে অবশ্যই একটা অভিপ্রায়তা থাকা সম্ভব। নিরর্থক তো কেউ কোনো কাজ করে না। আপনাকে আর আপনার কন্যাকে আজ আমি একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। আশা করি আপনাদের কাছে আমি আমার প্রশ্নের সদুত্তর পাব। কথাটা কি? আপনি এ কথা তুলবেন না, উত্তর শুনে আপনার মনে কষ্ট হতে পারে। সেজন্য আমি চিন্তিত নই। আমি আপনার কন্যার রূপে মুগ্ধ। যেদিন আমি সেলিনাকে দেখেছি সেই দিন থেকেই আমি তাকে ভালোবাসতে আরম্ভ করেছি। আমার একান্ত আগ্রহ আমার সাথে সেলিনার বিয়ে হয়। মিস সেলিনা, তোমার কি মত? মিস্টার বেন্টুড, আপনি আমার কাছে আপনার এই প্রশ্নের সদুত্তর পাবেন। সেলিনার আশা আপনি এখন থেকেই ত্যাগ করুন। সেলিনা কখনোই আপনার হবে না। সে আমাকে বিয়ে করবার জন্য আমার কাছে প্রতিশ্রুত হয়েছে। সেলিনা, এ কথা সত্যি নাকি? সত্যি।
যদি বিয়ে করতে হয় তবে সুরেন্দ্রনাথকেই আমি বিয়ে করব। হতভাগা, অবাধ্য মেয়ে, তুমি কিছুতেই আমার অমতে বিয়ে করতে পারবে না। আর সুরেন্দ্রনাথের এরকম ব্যবহারে আমি অতিশয় দুঃখিত হলাম। বাবা মায়ের অজ্ঞাতে কোনো বালিকার মনকে এরকম ভিন্ন পথে পরিচালিত করা ভদ্র সন্তানের উচিত কাজ নয়। তুমি বড়ই অন্যায় কাজ করেছ। এ সম্বন্ধে তুমি এ পর্যন্ত কোনো কথাই আমাকে বলনি। না বলবার একটা বিশেষ কারণ ছিল। তারপর যখন আজ মিস্টার বেন্টুড নিজেই হঠকারিতা দেখালেন, তখন কাজেই আমাকে এ কথা প্রকাশ করতে হলো। বেন্টুড, আপনি মিস সেলিনাকে জিজ্ঞাসা করে দেখুন। মিস সেলিনা সর্বত্রভাবে আপনার এই প্রস্তাবে অস্বীকার করবে। যদি বিয়ে করতে হয় আমি সুরেন্দ্রনাথকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। এই যদি আমার প্রশ্নের সদুত্তর হয়, তাহলে আর আমার এখানে থাকবার কোনো আবশ্যকতা নেই। মিস্টার বেন্টুড উঠে দাঁড়িয়ে বললেন, মিস সেলিনা, মনে থাকে জানো, একদিন এর জন্য তোমাকে যথেষ্ট অনুতাপ করতে হবে। এতে আমি অমন কিছুই দেখছি না যার জন্য পরে আমাকে কিছুমাত্র অনুতপ্ত হতে হবে। এখন দেখছো না, যখন সুরেন্দ্রনাথের মৃত্যু হবে তখন দেখবে। কথাটা শুনে সেলিনার মা এবং সুরেন্দ্রনাথ শিউরে উঠলেন। একটা বিপদ আশঙ্কায় সেলিনার গোলাপি সুকোমল গাল দুটো মলিন হতে লাগল। কাল মিস্টার বেন্টউডের মুখে এই রকম একটা কথা একবার শুনেছিলাম যে যদি আমি বিয়ে করি আমাকে জীবনমৃত হতে হবে। আমার বিশ্বাস মিস্টার বেন্টউডের মাথায় কোনো দোষ আছে। সময় সময় সেটা প্রবল হয়ে প্রকাশ পায় মাত্র। সুরেন্দ্রনাথ, আমি একবার তোমাকে সতর্ক করেছি, আজও আবার বলছি, বিয়ের কিছু আগে বা পরে জীবন মৃত্যু তোমার অদৃষ্ট লিপি। আমার কথা প্রতি মুহূর্তে মনে রাখবে। এখন আমি চললাম। বেন্টউড গটগট করে সেখান থেকে বেরিয়ে গেলেন। বাইরে এসে দেখলেন সামনে জুলেখা তখনও তাঁর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তার দিকে তীব্র কটাক্ষপাত করে বেন্টুড বললেন, কিছুতেই কিছু হলো না। এখন চলে না দেশম ছাড়া আর তো কোনো উপায় নেই। বোধহয় জুলেখার পরামর্শে আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন। একটা অশিক্ষিতা সাঁওতালি আপনার মতো সুশিক্ষিতা বুদ্ধিমতীকে যে এরকমভাবে নিজের ইচ্ছানুসারে পরিচালিত করছে, এটা বড়ই আশ্চর্যের বিষয়। জুলেখা এ সম্বন্ধে কোনো কথাই আমাকে বলেনি, যদিও আমি কোনো কোনো বিষয়ে তার পরামর্শ নিয়ে থাকি, কিন্তু এ বিষয়ে আমি তার প্রয়োজন বোধ করছি না। তোমার সাথে সেলিনার বিয়ে দিতে আমার আদৌ ইচ্ছা নেই, হতেও দেব না। আপাতত তুমি আমাদের বাড়ি থেকে মা, তুমি চলে যাও। আমি অনুমতি না পাঠালে এখানে আর এসো না। সুরেন্দ্রনাথ, তোমার ব্যবহারে আমি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি। আপনার আদেশ প্রতিপালিত হবে, কিন্তু আমি যাবার সময়ও আপনাকে বলে যাচ্ছি, সেলিনার আশা আমি কিছুতেই ত্যাগ করতে পারবো না। মা, আপনি যাই বলুন না কেন, সুরেন্দ্রনাথ ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না, বরং অবিবাহিতা থাকব। সে আমি বুঝব। সুরেন্দ্রনাথের চিন্তা এখন থেকে মন থেকে দূর করতে চেষ্টা করো। আমি যাকে বলবো তুমি তাকেই বিয়ে করবে। আপনি কি বেন্টুডের সাথে আমার বিয়ে দিতে মনস্থ করেছেন? না, অমরেন্দ্রনাথের সাথে। অমরেন্দ্রনাথ তোমার থেকে সেলিনাকে বেশি ভালোবাসে। তাকে বিয়ে করলে সেলিনা সুখী হবে। আমি কখনোই অমরেন্দ্রনাথকে বিয়ে করব না। আমি তাকে ঘৃণা করি। তাতে খুব একটা কিছু যায় আসে না। অমরেন্দ্রনাথকে নিশ্চয়ই তুমি বিয়ে করবে। সুরেন্দ্রনাথ, তুমিও নিজের পথ দেখো। সেলিনার মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে সুরেন্দ্রনাথ সেখান থেকে বিদায় নিল। সে যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যের অন্ধকারে চারদিক ক্রমশ মলিন হয়ে আসছে। সুরেন্দ্রনাথ বাংলো ঘরে গিয়ে একটা চেয়ার টেনে বসল। সেখানে আর কেউই ছিল না। খানসামা রহিম বক্স
এক পেয়ালা চা নিয়ে উপস্থিত হলে সে তাকে জিজ্ঞাসা করল, মামা কোথায়? তিনি এইমাত্র বেন্টুড সাহেবের সঙ্গে দেখা করতে গেছেন। বেন্টুডের কাছ থেকে একজন লোক তাকে ডাকতে এসেছিল। আচ্ছা, আর অমর দাদা কোথায়? তিনি বোধহয় মিস আমিনার সাথে দেখা করতে গেছেন। অমর দাদার মনের অভিপ্রায়টা ভালো বুঝতে পারছি না। একদিকে মিস সেলিনাকে বিয়ে করবার জন্য তার মায়ের সাথে একরকম বন্দোবস্ত ঠিক করে রেখেছে, আবার একদিকে মিস আমিনার বাড়িতে মাঝে মধ্যে যাওয়া আসা আছে। উফ, দূর হোক, ওসব আর ভাবব না। এই বলে মুখ ঘোরাতেই দেওয়ালে টাঙানো বিষগুপ্তির উপরে তার নজর পড়ল। অতি সন্তর্পণে সে সেখান থেকে সেটা উঠিয়ে নিল এবং ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখতে লাগল। এমন সময় সেখানে দত্ত সাহেব প্রবেশ করলেন। সুরেন্দ্রনাথের হাতে বিষাক্ত অস্ত্রটা দেখে তিনি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, এ কি সুরেন, তুমি এই সাংঘাতিক অস্ত্রটা নিয়ে কি করছো? হঠাৎ একটা সর্বনাশ করে বসবে তো। সুরেন্দ্রনাথ তাড়াতাড়ি সেই বিষগুপ্তিটা যথাস্থানে রেখে দিল। আপনি কি মিস্টার বেন্টউডের বাড়ি থেকে আসছেন? হ্যাঁ, তিনি ওই বিষগুপ্তিটা আমার কাছে থেকে কিনে নিতে চান। কেন? তিনি এটা নিয়ে কি করবেন? তা আমি বলতে পারি না, কিন্তু আমি বিক্রি করতে সম্মত হইনি। কেন আপনি সম্মত হলেন না কেন? এমন সাংঘাতিক জিনিস ঘরে রেখে লাভ কি? সাংঘাতিক জিনিস বলেই তো আমি এটা হস্তান্তর করতে পারছি না। যদিও ওর ভেতরের বিষ শুকিয়ে গিয়েছে, তবুও 5-7 জনের জীবন নাশ করবার ক্ষমতা ওর এখনো আছে। যদি আমি এই বিষগুপ্তিটা কাউকে দিই, তারপর এই বিষগুপ্তি নিয়ে যদি কোথাও কোনো বিভ্রাট ঘটে, কেউ মৃত্যুমুখে পতিত হয়, তাহলে সে পাপ আমারই হবে। সেজন্য আমাকে হয়তো চিরকাল অনুতাপ করতে হবে। যাই হোক, অমরের কথা মতো কাজ করতে হবে, আর এটা এমন করে বাইরে ফেলে রাখা যাবে না। আজই আমি এটা নিজের লোহার সিন্ধুকে চাবি বন্ধ করে রেখে দেব। আচ্ছা, অমর দাদা কি মিস আমিনাদের বাড়িতে গেছেন? হ্যাঁ, হয়তো তার ফিরতে রাত হবে। চলো আমরা দুজনে এখন খাওয়া সারি, বিশেষত বেরিয়ে এসে আমার বেশ খিদে পেয়েছে। খেতে বসে অন্যান্য বিষয় নিয়ে অনেকক্ষণ ধরে দুজনের মধ্যে কথা হলো। তাঁদের খাওয়া শেষ হলেও অমরেন্দ্রনাথ বাড়ি ফিরল না। মিস্টার দত্ত এবং সুরেন্দ্রনাথ বাংলো ঘরে এসে বসল। বসে দত্ত সাহেব চুরুট টানতে আরম্ভ করলেন। হঠাৎ দত্ত সাহেব বিস্ফারিত দৃষ্টিতে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে রইলেন। এইরকম আকস্মিক ভাব লক্ষ্য করে সুরেন্দ্রনাথ চমকে গিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? আপনি হঠাৎ এমনভাবে তাকাচ্ছেন কেন? দেওয়ালের দিকে আঙুল দেখিয়ে দত্ত সাহেব কম্পিত কণ্ঠে বললেন, কি সর্বনাশ! সে বিষগুপ্তি কোথায় গেল? এই কি ব্যাপার? হ্যাঁ, সত্যিই তো, সেখানে তো বিষগুপ্তি নেই। মিস্টার দত্ত তখনই রহিম বক্সকে ডাকলেন। সে আসলে দত্ত সাহেব তাকে জিজ্ঞাসা করলেন, বিষগুপ্তিটা কোথায়? প্রভুর ভাবগতিক দেখে রহিম বক্স ভীত হল। বিষগুপ্তি কি হুজুর? এইখানে যে সোনা দিয়ে বাঁধানো একটা সবুজ বেত ছিল, আমি সেইটের কথা জিজ্ঞেস করছি। হুজুর, সেটা তো এখানেই রোজ দেখতাম। কে নিয়েছে আমি কেমন করে বলবো? আমি তো কাউকে নিতে দেখিনি। এ ঘরে কে আলো দিয়ে গিয়েছে? আমি হুজুর। এই জানলাটাকে খুলেছিল? আমি। সুরেন, তোমার কি অনুমান কোনো বাইরের লোক বিষগুপ্তিটা চুরি করেছে? আমারও তাই মনে হয়। আচ্ছা রহিম বক্স, আজ সন্ধ্যের পর জুলেখাকে এদিকে আসতে দেখেছ? না, দেখিনি হুজুর। আশানুল্লাহকে? তাকে আজ 7-8 দিন দেখিনি। আচ্ছা, কতক্ষণ হলো তুমি এ ঘরে আলো দিয়ে গেছো? আপনাদের আসবার 5-7 মিনিট আগে। তাহলে 5-7 মিনিট আগে এ ঘর অন্ধকার ছিল। ঘরে আলো না থাকলে কেমন করে চোরে সেই বিষগুপ্তি হস্তগত করবে? আচ্ছা, তুমি যখন আলো দিয়ে যাও তখন দেওয়ালে বিষগুপ্তি ছিল কিনা দেখেছিলে? না, আমি এদিকে তখন লক্ষ্য করিনি। আচ্ছা রহিম বক্স, তুমি এখন যাও, তবে বাড়ি ছেড়ে এখন আর কোথাও যেও না। রহিম বক্স চিন্তিত মনে ধীরে ধীরে বেরিয়ে গেল।
তুমি রহিমকে যেরকমভাবে প্রশ্ন করছিলে তাতে মনে হয় কোনো লোকের ওপরে তোমার সন্দেহ হয়েছে। আপনার অনুমান মিথ্যে নয়, আমি জুলেখাকে সন্দেহ করছি। কেন? জুলেখাকে সন্দেহ করার কারণ কি? কারণ অনেক আছে, সে অনেক কথা। রহিম বাক্সের মুখে যেরকম কথা শুনলাম, খাওয়ার শেষে আমাদের এই ঘরে আসবার 5 মিনিট আগে ঘর অন্ধকার ছিল। বিষগুপ্তি কোথায় কিভাবে আছে অবশ্য চোরের তা আগে থেকে জানা ছিল আমার যা মনে হয়। তোমার কথা যুক্তিযুক্ত বিবেচনা করি, কিন্তু জুলেখা কখনো এই ঘরে আসেনি। জুলেখা আসেনি, কিন্তু ডাক্তার বেন্টউড এসেছেন হয়তো। বেন্টউড? বেন্টউড কি এর ভেতরে আছেন? নিশ্চয়ই। আপনি তাকে বিষগুপ্তি বিক্রি করতে চাননি, কাজেই তিনি এই উপায় অবলম্বন করেছেন। জুলেখা তার বড় অনুগত, জুলেখার হাত দিয়েই তিনি বিষগুপ্তি আত্মসাৎ করেছেন। আপনাকে সব কথা প্রকাশ করে না বললে আপনি আমার এই দৃঢ় বিশ্বাসের কারণ ভালো করে বুঝতে পারবেন না। এই বলে সুরেন্দ্রনাথ সেই দিন সন্ধ্যার আগে সেলিনাদের বাড়িতে যা যা ঘটেছিল সমস্ত বলতে আরম্ভ করল। দত্ত সাহেব সব শুনে বললেন, সেলিনার মা তোমার সাথে এরকম ব্যবহার করেছেন শুনে অতিশয় দুঃখিত হলাম। আচ্ছা, সেলিনার সাথে যদি আমার বিয়ে হয় তাতে কি আপনার মত নেই? এতে আমার মতের কোনো প্রয়োজন হচ্ছে না। সেলিনা নিজের মত অনুসারে বিয়ে করবে। এমন সময় সেই ঘরে অমরেন্দ্রনাথ প্রবেশ করল। এই যে অমর, এসেছো? ফিরতে এত রাত হলো যে? মিস আমিনা তার সাথে একবার দেখা করবার জন্য আমাকে অনুরোধ করেছিল। আজ সময় পেয়ে একবার তার সাথে দেখা করতে গেছিলাম। সুরেন্দ্রনাথের নির্দয় ব্যবহারের জন্য মিস আমিনা আমার কাছে অত্যন্ত দুঃখ প্রকাশ করতে লাগল। সুরেন, সরল হৃদয়া মিস আমিনার সাথে তোমার এরকম কঠিন ব্যবহার করা খুব অন্যায় হচ্ছে। মিস আমিনা তো আগেই শুনেছে আমি সেলিনাকে বিয়ে করার জন্য প্রস্তুত হচ্ছি। তুমি কি বেন্টউডের কথা ভুলে গেছ? তোমার বিয়ে হলে তোমার জীবন মৃত্যু অবশ্যম্ভাবী। আমি এমন অর্বাচীন নই যে বেন্টউডের কথা আমাকে বিশ্বাস করতে হবে। তোমার মতো সুশিক্ষিতর এরকম ভুল বিশ্বাসের জন্য বরং আমি দুঃখিত। বিশ্বাস অবিশ্বাস নিয়ে কোনো তর্কের দরকার নেই, কিন্তু সুরেন্দ্রনাথ, তোমার যেন মনে থাকে ডাক্তার বেন্টউড বড় সহজ লোক নন। শুধু তোমার কথা বলছি না, আমাদের দুজনের জন্যেই বেন্টউড বড় ভয়ানক লোক। তা আমি জানি। বিশেষত আমার বিশ্বাস বেন্টউড আমাদের বিষগুপ্তিটা চুরি করেছেন। বিষগুপ্তিটা? চমকে অমরেন্দ্রনাথ দেওয়ালের যেখানে বিষগুপ্তি থাকত সেই দিকেই বিষভারিত চোখে তাকিয়ে রইল। বিষগুপ্তি নেই, চুরি গেছে? কি সর্বনাশ! সুরেন্দ্রনাথ, এখন থেকে আমাদের দুজনকেই খুব সাবধানে থাকতে হবে। প্রচুর চেষ্টা করেও দত্ত সাহেব সেই অপহৃত বিষগুপ্তির কোনো সন্ধানই করতে পারেননি। বিষগুপ্তির খোঁজে সুরেন্দ্রনাথ আশানুল্লাহর সন্ধান করতে জানতে পারল সে একেবারে নিরুদ্দেশ। কোথায় গেছে সে সম্বন্ধে গ্রামের কেউ কোনো কথা বলতে পারছে না। তখন আশানুল্লাহ যে লোভে পড়ে দত্ত সাহেবের বাড়ি থেকে বিষগুপ্তিটা চুরি করেছে এই কথাটা গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ল। একদিন দুপুরে দত্ত সাহেবের বাড়িতে হঠাৎ আশানুল্লাহ হাঁপাতে হাঁপাতে এসে উপস্থিত। তার একান্ত ইচ্ছা সুরেন্দ্রনাথের সাথে দেখা করবে। সুরেন্দ্রনাথ আশানুল্লাহকে নিয়ে বৈঠকখানা ঘরে প্রবেশ করলেন। তখন দত্ত সাহেব বাড়িতে ছিলেন না, কোনো কাজে গিয়েছিলেন। বাড়িতে ফিরে রহিম বক্সের মুখে শুনলেন, আশানুল্লাহ সুরেন্দ্রনাথের সাথে দেখা করতে এসেছে। এইবার বিষগুপ্তির একটা কিনারা হবে মনে করে দত্ত সাহেব তাড়াতাড়ি সেই বৈঠকখানা ঘরে প্রবেশ করলেন। দেখলেন সেখানে আশানুল্লাহ নেই, সুরেন্দ্রনাথ একা বসে আছে। আশানুল্লাহ কোথায় গেল? এইমাত্র সে চলে গেল। সে তোমার সাথে কেন দেখা করতে এসেছিল? সে কোথায় শুনেছে যে সে বিষগুপ্তি চুরি করেছে বলে আমি তাকে সন্দেহ করেছি, তাই সে নিজের নির্দোষিতা প্রমাণ করতে এসেছিল। তার কথার ভাবে কি বুঝলে? তাকে নির্দোষ বলেই বুঝলাম। সে আমাদের বিষগুপ্তি চুরি করেনি। তবে কে চুরি করেছে?
সেই কথা আপনাকে কাল বলবো। এখন না বলবার কারণ? এখন আমি নিজে কিছু ঠিক করতে পারিনি, মনে একটা সন্দেহ হয়েছে মাত্র। আসানুল্লাহর কাছে এ সম্বন্ধে একটা সূত্র পেয়েছি বটে, তাই অবলম্বন করে সন্ধান নিতে হবে। কাল আমি কাজ শেষ করতে পারবো বোধহয়। কার উপরে তোমার সন্দেহ হচ্ছে? আপনি আর আমাকে কোনো প্রশ্ন করবেন না। আজ আমি আপনার কাছে কোনো কথা প্রকাশ করতে পারবো না। যা ভালো বুঝবে তাই করবে। কেবল তুমি নও, অমরেন্দ্র আমার সাথে আজকাল এরকম ব্যবহার করছে। বড়ই দুঃখের বিষয়। কেন? অমর দাদা আবার কি করেছেন? আমার মুন্ডু করেছেন। কোনো কথা বলা নেই, কওয়া নেই, কলকাতা গিয়েছে। সেখানে তাকে কেবল 2 দিন থাকতে হবে, সেটা আমাকে জানানো যেন একান্ত অপ্রয়োজনীয়। যাওয়ার সময় রহিম বক্সের কাছে 2 ছত্র মাত্র লিখে রেখে গিয়েছে, কেন যাচ্ছে, কি দরকার, তার কোনো উল্লেখই করেনি। এই বলে দত্ত সাহেব পকেট থেকে একটা কাগজ বের করে সুরেন্দ্রনাথের দিকে ছুঁড়ে ফেলে দিলেন। সুরেন্দ্রনাথ সেই কাগজের টুকরো নিয়ে পড়ে দেখল তাঁর মামার মুখে যা শুনল তাছাড়া তাতে আর কিছু লেখা ছিল না। সে সেটা দত্ত সাহেবকে ফিরিয়ে দিয়ে বলল, আজ আমাকে এখনই একবার আলিপুরে যেতে হবে। বোধহয় ফিরতে অনেক রাত হবে। আমি বাড়িতে খাবো না, হোটেলেই খাবো। আলিপুরে যাবে কেন? বেন্ডুট সাহেবের বাড়ি যাব, একটা বিশেষ কাজ আছে। কি কাজ? তার কোনো নাম নেই? সুরেন, আমি নিজে বুকে করে তোমাদেরকে মানুষ করেছি, কত স্নেহ, তোমরা তা নিশ্চয়ই বোঝো না। হ্যাঁ, আমার উপরে তোমাদের এরকম ব্যবহারে আমার মর্মান্তিক কষ্ট হয়। আমার কাছে কোনো কথা গোপন করা তোমাদের ভালো দেখায় না। যে কাজে যাচ্ছি তা যদি এখন কেউ ঘুণাক্ষরেও প্রকাশ পায় তাহলে হয়তো আমার চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। তবে আপনি এইটুকু জেনে রাখুন, আমি বিষগুপ্তির পুনরুদ্ধারের চেষ্টায় যাচ্ছি। আপনি আর আমাকে কোনো কথা জিজ্ঞেস করবেন না দয়া করে। আমি কাল নিজেই আপনার কাছে সব প্রকাশ করব। তখন আপনি বুঝতে পারবেন আমি আপনার কাছে আগে এটা গোপন করে কোনো নির্বোধের মতো কাজ করিনি। বেশ বাপু, তাই ভালো। এখন তোমরা বড় হয়েছো, জ্ঞান বুদ্ধি হয়েছে, নিজের ভালো মন্দ নিজেই বুঝে চলতে পারবে। কাল আপনি আমাদের সম্বন্ধে সব কথাই জানতে পারেন। অমরেন্দ্রের সম্বন্ধেও? নিশ্চয়ই। তাহলে অমর যে কেন কলকাতায় গিয়েছে তাও তুমি জানো? তার সম্বন্ধে আমি নিশ্চিত করে কিছু বলতে পারি না, তবে কেন যে সে হঠাৎ কলকাতায় গেছে তা অনুমানে অনেকটা বুঝতে পারছি। আমার উপরে রাগ করতে হয় করুন, আমি আজ আর কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর দেব না। আমাকে এখনই যেতে হবে। কোচম্যানকে গাড়ি ঠিক করতে বলবো? না, গাড়ি দরকার নেই, আমি হেঁটেই যাব। গভীর রাত, চারিদিক অখণ্ড নীরব। হঠাৎ সেই বিপুল নিস্তব্ধতা বিদীর্ণ করে কার যেন আকুল আর্তনাদ চারিদিক প্রতিধ্বনিত করে তুলল। সেই আর্তনাদে দত্ত সাহেবের ঘুম ভাঙল এবং তিনি চমকে উঠে বসলেন। দত্ত সাহেবের মনে হল সেলিনাদের বাড়ি থেকেই সেই শব্দটা আসলো। তিনি তাড়াতাড়ি উঠে সেই দিকেই ছুটলেন। ঊর্ধ্বশ্বাসে কিছু দূর ছুটে এসে দেখলেন পথের এক পাশে কি একটা পড়ে রয়েছে। দত্ত সাহেব কাছে গিয়ে দেখলেন একটা মানুষের দেহ নীরব নিস্পন্দ হয়ে পড়ে আছে। 2 হাত ফিরিয়ে মুখের দিকে তাকিয়ে দেখে তার শ্বাসরুদ্ধ হল। কি সর্বনাশ! এ মৃতদেহ যে তাঁরই প্রিয়তম সুরেন্দ্রনাথের। প্রথমে নিজের চোখে কিছুতেই বিশ্বাস করতে পারলেন না। তাঁর আপাদমস্তক কাঁপছে। কাঁপতে কাঁপতে তিনি সেই শবদেহ বুকে নিয়ে বজ্রাহতের মতন সেইখানে বসে পড়লেন। মুখ দিয়ে একটা কথাও বেরোল না। এমন সময় সেই দিকে রহিম বক্স ছুটে আসতে লাগল। নিজের প্রভুকে ওই অবস্থায় দেখে জিজ্ঞাসা করল, হ্যাঁ, কি হয়েছে? চিৎকার শুনে আমারও ঘুম ভেঙে গিয়েছিল। হুজুরকে ছুটে আসতে দেখে আমিও হুজুরের পিছন পিছন ছুটে এসেছি।
দত্ত সাহেব নীরবে ভূপতিত সুরেন্দ্রনাথের দিকে আঙুল নির্দেশ করলেন, মুখে কিছুই বললেন না। আল্লাহ, এ কি করলে? রহিম বক্স, খুন, খুন, আমার সুরেনকে কেউ খুন করেছে। রহিম বক্স, তুমি দুইজন সহিসকে ডেকে আনো আর কোচম্যানকে গাড়ি নিয়ে ডাক্তার বেনফুডের বাড়িতে যেতে বলো। উজ্জ্বল চাঁদের আলোতে দত্ত সাহেব সুরেন্দ্রনাথের দেহ পর্যবেক্ষণ করতে লাগলেন। কোথাও কোনো আঘাতের চিহ্ন দেখতে পেলেন না। কেবল বাঁ হাতে 2-1 বিন্দু রক্ত লেগে থাকতে দেখলেন। রুমাল দিয়ে রক্তটা মুছে দেখলেন সূচের মতো সামান্য একটু ক্ষত চিহ্ন। দেখে দত্ত সাহেব বিদ্যুৎ স্পৃষ্টের মতো লাফিয়ে উঠলেন। কি সর্বনাশ! সেই বিষগুপ্তি দিয়ে কেউ সুরেন্দ্রনাথকে হত্যা করেছে। এমন সময় দুজন সহির সঙ্গে রহিম বক্স ও গাড়ি নিয়ে কোচম্যান এসে উপস্থিত হল। অতি দ্রুত গাড়ি হাঁকিয়ে কোচম্যান বেন্টউডকে আনতে চলে গেল। দত্ত সাহেব দুইজন সহিস ও রহিম বক্সের সাহায্যে সুরেন্দ্রনাথকে ধরাধরি করে নিজের বাড়িতে এনে ফেললেন এবং নিচের বৈঠকখানা ঘরের পাশে তাকে রেখে দিলেন। দত্ত সাহেব অত্যন্ত অধীরভাবে ডাক্তার বেন্টউডের অপেক্ষা করতে লাগলেন। যথাসময়ে তিনি এসে উপস্থিত হলেন। এক নিঃশ্বাসে দত্ত সাহেব তাকে সব বৃত্তান্ত বললেন। বেন্টউড সুরেন্দ্রনাথের দেহ পর্যবেক্ষণ করে বললেন, শেষ হয়ে গেছে। কোনো রকমে দেহস্থ রক্ত বিষাক্ত হওয়াই এই মৃত্যুর কারণ। নিশ্চয়ই সেই বিষগুপ্তি দ্বারা কেউ সুরেন্দ্রকে হত্যা করেছে। হতে পারে, আপনি কিংবা আমি সে সম্বন্ধে নিশ্চিত করে কিছুই বলতে পারি না। আপনার বিষগুপ্তির বিষের গুণ কি প্রকার তা আপনিও জানেন না, আমিও জানি না। দেহস্থ রক্ত বিষাক্ত হওয়ায় যদি সুরেন্দ্রনাথের মৃত্যু হয়, তাহলে নিশ্চয়ই সেই বিষগুপ্তিতেই এটা ঘটেছে। রক্ত বিষাক্ত করতে পারে এমন কোনো অস্ত্র তো এই গ্রামের মধ্যে আর কখনো কারো কাছে দেখিনি। যে সে বিষগুপ্তি চুরি করেছে, নিশ্চয়ই সেই লোক সুরেন্দ্রকে হত্যা করেছে। একজন ডিটেকটিভের সাহায্য গ্রহণ করা এখন আপনার বিশেষ প্রয়োজন। কিন্তু অমরেন্দ্রনাথ এখন কলকাতায় রয়েছে। একজন সুদক্ষ ডিটেকটিভের জন্য তাকে টেলিগ্রাফ করলেন না কেন? তাহলে অনেকটা কাজ হতো। অমরেন্দ্রনাথ যে এখন কলকাতায়, একথা আপনি কিভাবে জানলেন? আজ সন্ধ্যার পরে সুরেন্দ্রনাথের মুখেই একথা শুনেছিলাম। আজ সন্ধ্যার পরে? সুরেন্দ্রনাথ কি আজ আপনার সাথে দেখা করতে গিয়েছিল? হ্যাঁ, আজ দুপুরে আমার সাথে দেখা করবার জন্য সুরেন্দ্রনাথকে আমি চিঠি লিখেছিলাম। আসানুল্লাহ সেই চিঠি নিয়ে আসে। হ্যাঁ, সে একবার ওই সময়ে এসেছিল বটে। কোনো প্রয়োজনে আপনি সুরেন্দ্রনাথকে আপনার সাথে দেখা করতে বলেছিলেন? তেমন বিশেষ কোনো প্রয়োজন ছিল না। মিস সেলিনা অসুস্থ। সেলিনার মা হঠাৎ সুরেন্দ্রনাথের সাথে সেলিনার দেখা সাক্ষাৎ একেবারে বন্ধ করে ভালো কাজ করেন। সুরেন্দ্রনাথ সেলিনার হৃদয়ে যেরকম সুদৃঢ় আসন স্থাপন করেছে, তাতে সেখানে আর কারো স্থান হবে না। বুঝতে পারলাম, যদি সেলিনা সুরেন্দ্রনাথের সাথে মিশতে না পারে, তাহলে সে বেশি দিন বাঁচবে না এবং তার কোমল হৃদয় একটু আঘাতেই ভেঙে যাবে। আমি যতই চেষ্টা করি, আমার আশা যে কখনো সফল হবে না, এ বিশ্বাস যখন দৃঢ় হলো, তখন আমি অনর্থক কেন অপরের সুখ সৌভাগ্যের অন্তরায় হই? এইটা মনে করে সুরেন্দ্রনাথকে ডেকে আমার মনের কথা সমস্ত খুলে বললাম এবং যেমন করেই হোক একবার পীড়িতা সেলিনার সাথে দেখা করবার জন্য তাকে অনুরোধ করলাম। যাক, তা এখন আপনি কি করবেন? আপাতত পুলিশে খবর দেব। রাত অনেক হয়েছে, এখন আমি চললাম। বলেন যদি আমি পুলিশকে সংবাদ দিতে পারি। তাহলে বড় ভালোই হয়। সকালে ডাক্তার বেন্টউডের টেলিগ্রাফ পেয়ে আমি আসছি। আমি এখানে থাকলে হয়তো সুরেনকে এমনভাবে আমাদের হারাতে হতো না। এখন তুমি মিস সেলিনাকে নির্বিঘ্নে বিয়ে করতে পারবে? না না, আপাতত কিছুতেই নয়। দত্ত সাহেব স্থির দৃষ্টিতে অমরেন্দ্রর মুখের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ অমরেন্দ্রনাথের হাত ধরে টেনে সুরেন্দ্রনাথের বুকের উপরে রাখলেন। তারপর বললেন, প্রতিজ্ঞা করো, বলো যতদিন না তুমি সুরেন্দ্রনাথের হত্যাকারীকে ধরে উপযুক্ত ফল দেবে,
ততদিন সেলিনাকে বিয়ে করবে না। অমরেন্দ্রনাথ সেই প্রতিজ্ঞা করল। দুপুরে ডাক্তার বেন্টু আসলে দত্ত সাহেব তাঁকে নিয়ে লাইব্রেরি ঘরে বসলেন। অমরেন্দ্রনাথও সেখানে বসল। কি করলে হত্যাকারী ধরা পড়ে সেই সম্বন্ধে তাদের মধ্যে একটা গভীর পরামর্শ চলতে লাগল। এমন সময় সেলিনার মার কাছ থেকে এই দুর্ঘটনার সহানুভূতি সূচক একটা চিঠি আসলো। সেটা পড়ে দত্ত সাহেব দূরে ছুঁড়ে ফেললেন। মিসেস মার্শানি আমার সুরেন্দ্রনাথের মৃত্যুর একমাত্র কারণ। তিনি যদি না সুরেন্দ্রনাথের সাথে সেরকম কঠিন ব্যবহার করতেন, তাহলে সুরেন্দ্রনাথকে আজ এরকমভাবে অকালে প্রাণ হারাতে হতো না। রহিম বক্স এসে দত্ত সাহেবকে বলল, জুলেখা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। সে ডাকিনীকে এখান থেকে এখনই দূর করে দাও, এখনই দূর করে দাও। কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। যাতে সুরেন্দ্রনাথের হত্যাকারী ধরা পড়ে এমন কোনো সন্ধান পেয়ে জুলেখা খবর দিতে আসতে পারে। তা আমার কাছে কেন? সে পুলিশে যাক, আমার সঙ্গে দেখা করে কি হবে? আপনি ভুল বুঝছেন। সে ডাকিনী এমন বোকা নয় যে ফাঁসির দড়িটা টেনে নিজের গলায় জড়াবে। জুলেখা যে দোষী, এখনো তার এমন কোনো বিশেষ প্রমাণ পাওয়া যায়নি। শীঘ্রই সে প্রমাণ পাওয়া যাবে। আমি সহজে ছাড়ব না। যেমন করে পারি এর প্রতিশোধ আমি নেব। জুলেখা আর তার মনিব মিসেস মার্শন যে খুনের ভেতরে আছে, এটা আমার ধ্রুব বিশ্বাস। প্রমাণ না পেলে আপাতত কোনো কাজই হবে না। সে যাই হোক, এখন জুলেখার সঙ্গে আপনি দেখা করবেন না তাকে চলে যেতে বলবো? তাই যেতে বলো। তার সঙ্গে আমি দেখা করতে চাই না। আচ্ছা, এক কাজ করো অমর, আমার সঙ্গে তার কি কথা আছে, তুমি গিয়ে তা জেনে এসো। আমি আর তার সঙ্গে দেখা করব না। এই বলে দত্ত সাহেব টেবিলে মাথা রেখে কি চিন্তা করতে লাগলেন। অমরেন্দ্রনাথ চলে গেল। কিছুক্ষণ পরে এসে খবর দিল, সেলিনা জুলেখাকে পাঠিয়েছে। জুলেখার কারুর কাছে কোনো কথা প্রকাশ করতে চাইছে না। দত্ত সাহেব জুলেখাকে সেখানে উপস্থিত হবার অনুমতি দিলেন। কিছুক্ষণ পরে জুলেখা রহিম বক্সের সঙ্গে লাইব্রেরি ঘরে প্রবেশ করল। জুলেখা দত্ত সাহেবকে বলল, আমাদের মিস সেলিনা হুজুর সাহেবের সঙ্গে একবার দেখা করতে চান। কেন? কেন তিনি আমার সঙ্গে দেখা করতে চান কেন? আমি জানি না হুজুর। তার বড় ব্যারাম, সারাদিন ধরে কান্নাকাটি করছেন। তার ভাব দেখে আমার বড় ভয় করছে। এই সময় হুজুর সাহেব যদি একবার যান বড় ভালো হয়। হুজুর সাহেবকে দেখার জন্য তার বড় জেদ হয়েছে যে। এখন আমি কিছুতেই তার সঙ্গে দেখা করতে পারবো না। বাড়িতে পুলিশ এসেছে। এখন আমি বড় গোলযোগে আছি। কাল আমি দেখা করতে যাব। তুমি তাকে এই কথায় বলো কি তিনি যে আজই আপনাকে দেখার জন্য বড় জেদ করছেন। যা বললাম বলো গিয়ে। এখন আমার বেশি কথা বলবার সময় নেই। কাল আমি তার সঙ্গে দেখা করব। বলে তিনি জুলেখাকে বিদায় করে দিলেন। জুলেখার সঙ্গে ডাক্তার বেন্টুটো একবার বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, সেলিনার মানসিক অবস্থা এখন বড়ই বিকৃত হয়ে গেছে। তার উপরে সুরেন্দ্রনাথের মৃত্যু সংবাদ সেলিনা শুনেছে। সেই জন্য সতর্ক করে আসলাম। এখন যে সহজে আরোগ্য লাভ হবে এমন তো বুঝছি না। তবে কি মিস সেলিনা রক্ষা পাবে না? রক্ষা পাবে, কিন্তু তার কোমল মস্তিষ্ক চিরকালের জন্য বিকৃত হয়ে যেতে পারে। আপনার কথা শুনে বড় ভয় হয়। ভবিষ্যতে কি ঘটবে সেটা গণনা করবার ক্ষমতা আপনার যথেষ্ট আছে। একদিন আপনি সুরেন্দ্রনাথের সম্বন্ধে যা গণনা করেছিলেন তা এখন ঘটেছে। আজ আবার আপনি মিস সেলিনার অশুভ গণনা করছেন। আপনি ভুল বুঝছেন। মিস সেলিনা সম্বন্ধে কথা এখন সহজে সকলেই অনুভব করতে পারে। সেলিনা অসুস্থ, তার উপরে আবার একটা শোকের আঘাতও সে পেল। যেরকম তার কোমল মনোবৃত্তি, তাতে এরকম একটা অনিষ্টর সম্পূর্ণ সম্ভাবনা আছে। মিস সেলিনার সম্বন্ধে আমি ভবিষ্যৎ গণনা করে কিন্তু একথা বলছি না। তার শোচনীয় অবস্থার জন্য আমি এরকম একটা আশঙ্কা করছি। আর সুরেন্দ্রনাথের সম্বন্ধে আপনি? সেটা আলাদা কথা। আমি তার হাত দেখে গণনা করেছিলাম। তার অদৃষ্টে জীবন মৃত্যু একটা অবশ্যম্ভাবী ঘটনা। তখন আমরা আপনার এই জীবন মৃত্যুর অন্য অর্থ করেছিলাম। মনে করেছিলাম মৃগী রোগ, পক্ষাঘাত কিংবা এই রকমের একটা পীড়া
সুরেন্দ্রনাথকে ভোগ করতে হবে। এখন সুরেন্দ্রনাথের মৃত্যুতে বুঝলাম আপনার গণনা সর্বৈব মিথ্যা। হ্যাঁ, এখন আমিও দেখছি গণনা আমার ঠিক হয়, কিন্তু বড়ই আশ্চর্যের ব্যাপার, আমার গণনা কখনো তো ভুল হয় না। আপনি গণনা করে বলুন দেখি, কে আমার সুরেন্দ্রনাথের হত্যাকারী? এরকম গণনা আমার ক্ষমতার বহির্ভূত। বিষ কর্তৃক কে চুরি করেছে বলতে পারেন? আপনার এই উভয় প্রশ্নের আমি উত্তর করতে পারবো না। এই বলে বেন্টুট সাহেব বেরিয়ে গেলেন। ডাক্তার বেন্টউড লোকটা কেমন, কি মনে হয়? আমার তো ভালো বলে মনে হয় না। লোকটার ওপরে আমারও কিছু কিছু সন্দেহ হয়। আমার মনে হয় বেন্টউড এই খুনের ভেতরে আছেন। হয়তো তিনি নিজেই খুন করেছেন, না হয় যে লোক খুন করেছে তাকে জানেন। না, আমার তা মনে হয় না। এমন কোনো কারণ দেখি না যাতে ডাক্তার বেন্টউড সুরেন্দ্রনাথকে হত্যা করেছেন বলে আমার মনে কিছুমাত্র সন্দেহ হতে পারে। সুরেন্দ্রনাথের সাথে সেলিনার বিয়েতে সে একজন প্রতিযোগী। তাহলে সুরেন্দ্রনাথের হত্যাকারী বলে আমার ওপরেও তো আপনার সন্দেহ হওয়াই উচিত। বেন্টউডের মতো আমিও সুরেন্দ্রনাথের এই বিয়েতে প্রতিযোগী ছিলাম। না, ঈশ্বর যেন না করেন তোমার উপরে আমাকে কখনো এমন সন্দেহ করতে হয়। কিন্তু অমর, আজ আমাদের বড়ই দুর্দিন। হত্যাকারীকে সন্ধান করে বের করবার জন্য এখন আমাদের প্রাণপণে চেষ্টা করতে হবে। এই গভীর রহস্যের তলদেশ পর্যন্ত উদ্ঘাটিত করে ফেলতে হবে। জুলেখার ওপরেই আমার বেশি সন্দেহ হয়। সেই বিষগুপ্তি কেমন করে ব্যবহার করতে হয়, কেমন করে তাতে বিষ দিতে হয়, সব জানে। বিষগুপ্তির বিষও সে তৈরি করতে জানে।